বন্ধুরা যারা বসে আছেন, যারা মাইকের আওয়াজ শুনছেন, আমাদের মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা পাগলি বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বোকা বলেছিলেন। যেদিন 2016 সালে 8ই নভেম্বর রাত 1টার সময় নোটবন্দি হয়েছিল, যখন মমতা বন্দ্যোপাধ্যায় 5 মিনিটের মধ্যে টুইট করে গোটা ভারতবর্ষের মানুষকে জানিয়েছিলেন কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে। সব থেকে বড় আর্থিক কেলেঙ্কারি বা আর্থিক দুর্নীতি যদি কিছু হয়ে থাকে, তাই নোটবন্দির মাধ্যমে নরেন্দ্র দামোদর দাস মোদী ভারতবর্ষের বুকে করল। তখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করায় সবাই বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় জনবিরোধী কথা বলছে। আরে মোদী তো আমাদের বলেছে জনধন অ্যাকাউন্টের মাধ্যমে 15 লক্ষ টাকা দেবে। মোদী তো আমাদের বলেছে বড় লোককে গরিব বানাবে। মোদী তো আমাদেরকে বলেছে 15 লক্ষ টাকা দিয়ে আমাদেরকে বড় লোক বানিয়ে বড় লোকের সঙ্গে টক্কর দেওয়া হবে। বলি দাদা, সালটা 2016 ছিল, আজ 2020। কারোর অ্যাকাউন্টে যদি 15 লক্ষ টাকা ঢুকে থাকে, হাত তুলে একবার বলুন তো কারোর অ্যাকাউন্টে জনধন যোজনার মাধ্যমে 15 লক্ষ টাকা ঢুকেছে? সেই টাকা দিয়ে বাড়ি বানিয়েছেন, সেই টাকা দিয়ে গাড়ি কিনেছেন, সেই টাকা দিয়ে ছেলেকে স্কুলে ভর্তি করেছেন, মেয়ের পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে গেছেন। আমি যদি একটা মুখও দেখতে পাই, একটা হাতও যদি তুলে বলতে পারেন, দ্বিতীয় দিন রাজনৈতিক আঙিনায় দাঁড়িয়ে বক্তব্য দেব না, তৃণমূল কংগ্রেসের হয়ে কথা বলবো না। জন্ম নরেন্দ্র দামোদর দাস মোদী, তিনি যে প্রতিশ্রুতি দিয়ে ভারতবর্ষের ক্ষমতায় এসেছিলেন, সেই ক্ষমতা পূর্ণ করেছেন, সেই কথা রেখেছেন। তারপরে কি দেখলাম? নরেন্দ্র দামোদর দাস মোদী জনগণের সামনে মাইক ধরে বক্তব্য দিতে আসে, তিনি জনগণের উদ্দেশ্যে ভাষণ দেয়। তিনি কিনা বলেন, हम तो फकीर आदमी, हम तो झोला लेकर चल पड़े, हमारा आगे भी कोई नहीं, पीछे में कोई नहीं, हम चोरी नहीं करेंगे, हम तो चौकीदार है, भारतवर्ष का हम रखवाला है। बोलिए केमन रखवाला, बोलिए केमन चौकीदार? जे चौकीदार থাকা অবস্থায়, যে চৌকিদারের পাহারা দেওয়া অবস্থায় কাশ্মীরের বুকে 350 কেজি আরডিএক্স ঢুকে গেল, 40 জন জওয়ানের প্রাণ কেড়ে নেওয়া হলো, যারা আমাদের ঘরের ছেলে ছিল, যারা আমাদের প্রাণের ছেলে ছিল, যারা আমাদের রক্ত মাংসে তৈরি ছিল, সেই তরতাজা প্রাণগুলোকে কেড়ে নেওয়া হলো। আর দেখুন, সুশান্ত সিং রাজপুত, যার পেছনের টাইটেলটা রাজপুত, তার জন্য সিবিআই তদন্ত হচ্ছে, ইডি তদন্ত করছে, গোয়েন্দা বিভাগ ছন্ন ছন্ন করে খুঁজে বেড়াচ্ছে তার মৃত্যুর রহস্য। অথচ 40 জন জওয়ান তাদের ক্ষত বিক্ষত শরীর আত্মনাদ করেছিল, চিৎকার করেছিল, বলেছিল ইনসাফ চাই। প্রতিটা গলিতে গলিতে মোমবাতি মিছিল হয়েছিল, নরেন্দ্র দামোদর মোদীকে বুঝিয়েছিল ইনসাফ চাই। প্রতিটা গলিতে গলিতে আওয়াজ উঠেছিল জওয়ানদের জন্য, আমাদের দেশের শহীদদের জন্য, যাদের তরতাজা প্রাণটা নরেন্দ্র দামোদর দাস মোদী কেড়ে নিয়েছিল। তখন নরেন্দ্র দামোদর দাস মোদী কি করলো? নরেন্দ্র দামোদর দাস মোদী ওই অলিতে গলিতে মোমবাতি মিছিলের দিকে তাকালেন না, অলিতে গলিতে যে আওয়াজ উঠছিল ইনসাফের আওয়াজের দিকে কান দিলেন না। তিনি তখন তার বায়োপিক বানাতে ব্যস্ত হয়ে পড়লেন, তিনি তখন ফিল্মের শুটিং করছিলেন, নরেন্দ্র দামোদর দাসের জীবনী নিয়ে সিনেমা তৈরিতে ব্যস্ত ছিলেন। এই তো আমাদের মোদী, তিনি এত বিদেশ ভ্রমণ করেছেন, ভারতবর্ষের খেতে খাওয়া গরিব মেহনতি মানুষের টাকা দিয়ে এত ফুর্তি করেছেন। 8500 কোটি টাকা খরচ করে নরেন্দ্র দামোদর দাস মোদীর জন্য বিলাস বহুল এয়ার জেট কেনা হয়েছে, যাতে তার বিদেশ ঘুরতে অসুবিধা না হয়। বলি এটাকে কার? এটাকে জনগণের, এটাকে 130 কোটি ভারতবাসীর, মেহনতি ভারতবাসীর, খেটে খাওয়া ভারতবাসীর, কৃষক ভারতবাসীর, আমার গচ্ছিত মায়েদের ধন। আর নরেন্দ্র দামোদর দাস মোদী সেই টাকা নিয়ে বিদেশে বিদেশে ফুর্তি করে বেড়াচ্ছে, বিদেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছে। লজ্জা করে না? লজ্জা করে না গরিবের অর্থ চুরি করে নিয়ে গিয়ে বিদেশে বিদেশে ঘুরে বেড়াতে? আজকে যে নরেন্দ্র দামোদর দাস মোদী 8 বার চীন সফর করলো, সেই চীন ভারতবর্ষের নাকের ডগায় ঢুকে 20 জন নিরস্ত্র জওয়ানকে হত্যা করে দিয়ে ভারতবর্ষের মানচিত্র থেকে ভূমি কেটে নিয়ে গিয়ে চীনের মানচিত্রে যুক্ত করলেন। কিছু দেখবেন দালাল গোছের লোক আছে, কিছু দেখবেন অতীতে ছিল লাল
বসন পড়া লোক, যারা গোসাই বাড়ির হত্যাকাণ্ড করেছে, কিছু লোক আছে দেখবেন যারা গণকবর দিয়েছেন, 34 বছর বাংলাটাকে শোষণ করেছে, যাদের রক্ত রাঙানো হাত, যাদের মমতা বন্দ্যোপাধ্যায় গণতান্ত্রিক পদ্ধতিতে গণকবর দিয়েছে। হ্যাঁ, আমি বাম জামানার কথা বলছি, সিপিএম এর হারমাদ বাহিনীর কথা বলছি। তারা রাতারাতি লাল বসন পরিত্যাগ করে গেরুয়া বসন পরে কপালে তিলক দিয়ে মাথায় ফেটি বেঁধে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে আপনাদের কাছে আসবে হিন্দুত্ববাদ বোঝাতে, আপনাদের কাছে আসবে আপনারা হিন্দু কিনা তার প্রমাণ নিতে। যদি আপনি জয় শ্রীরাম বলেন তবেই আপনি হিন্দু, যদি বলেন জয় মা দুর্গা তবে আপনি হিন্দু না, যদি বলেন জয় মা কালী তবে আপনি হিন্দু না। আমাদেরকে বলতে হবে ওই উত্তরপ্রদেশের ট্র্যাডিশন, ওই উত্তরবঙ্গের ট্র্যাডিশন, ওই উত্তর ভারতের ট্র্যাডিশন, অর্থাৎ জয় শ্রীরামের ট্র্যাডিশন। বলি এটা বাংলা, বাংলার মাটি দুর্জয় ঘাটি, বাংলার মাটি চিরদিন আন্দোলন করে শিখিয়েছে, বাংলার মাটি স্বাধীনতা যোদ্ধাদের রক্তে সোনার বাংলায় পরিণত হয়েছে। বাংলা অর্জন করতে পারে, বাংলা অর্জন করতে পারে, বাংলা গর্জন করতে পারে, বাংলা নিজের অধিকার ছিনিয়ে নিতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য লড়ছে। আপনাদেরকে লড়তে হবে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে। যে বঞ্চনা নিয়ে আজকে এই সভা, সেই সভায় দাঁড়িয়ে কয়েকটা কথা আপনাদেরকে না বললেই নয়। মনে আছে বন্ধুরা, কেন্দ্রীয় সরকারকে যখন ভোট দিয়েছিলেন, যখন হিন্দুত্ববাদের জিগির তুলে আপনাদেরকে ধর্মের ত্রাসে উন্মত্ত করেছিল, ঠিক সেই সময়ে আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে 2 কোটি ছেলের চাকরি হবে বলে। বলি ঘরের 200 ছেলের চাকরি হয়েছে তো? নমশূদ্র সম্প্রদায়ের পরিবারের বেশিরভাগ ছেলেরা কোচিং করে রেলে পরীক্ষা দেওয়ার জন্য, যে রেলটাকেও বেসরকারীকরণ করে দেওয়া হলো। আগামী দিনে আপনাদের ঘরের ছেলেরা রেলের চাকরি পাবে তো? যে সমবায় ব্যাংকের মাধ্যমে ছোট ছোট কৃষকরা কৃষক লোন নিয়ে নিজের জীবিকা নির্বাহ করত, ভালো ফসল ফলাতো, সেই সমবায় ব্যাংকটাকেও কেন্দ্রীয় সরকার বিক্রি করে দিল। আগামী দিনে 22%, 28% সুদের হারে লোন নিতে পারবেন তো? যে কয়লা খনি ভারতবর্ষের ঐতিহ্য ছিল, 20 জন জওয়ানের লাশের উপরে দাঁড়িয়ে নরেন্দ্র দামোদর দাস মোদী 50 খানা কয়লা খনি বিক্রি করে দিল, আমরা জানতে পর্যন্ত পারলাম না। সেই ঐতিহ্যকে বেসরকারের হাত থেকে সরকারিকরণে ফিরিয়ে আনতে পারবেন তো? যে এলআইসি জীবনের সুরক্ষা বলে আপনারা মনে করতেন, সেই এলআইসি কে বেসরকারীকরণ করে দেওয়া হলো। যারা তিলে তিলে টাকা জমিয়েছেন এলআইসিতে, যদি কোম্পানি সেই টাকা লুট করে পালিয়ে যায়, ঘরের টাকা ফিরিয়ে আনতে পারবেন তো? যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আজকে নাজিরপুরে ইউনাইটেড ব্যাংকটাকে কিনে নিল, আপনারা বুঝতে পর্যন্ত পারলেন না। যদি আপনার টাকা মেরে দিয়ে দেউলিয়া করে পালিয়ে যায়, সেই টাকা উদ্ধার করতে পারবেন তো? এতগুলো প্রশ্নবোধক চিহ্ন আপনাদের সামনে দিলাম, পথচলতি মানুষকে শোনালাম। আগামী দিনে গর্জে উঠুন, সাবধান হন। বাংলাকে যেভাবে পিষে মারার চেষ্টা কেন্দ্রীয় সরকার করছে, সেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার হন। তার কারণ বাঁচতে গেলে লড়াই করতে হবে, বাঁচতে গেলে এগিয়ে যেতে হবে। এই কেন্দ্রীয় সরকারকে যদি আপনারা সমূলে কেন্দ্র থেকে উৎপাট করতে না পারেন, আগামী দিনে ঘরের বউ বাচ্চা বিক্রি করবে, আগামী দিনে ঘরের সন্তানদের বিক্রি করবে, আগামী দিনে ঘরের মা বাপকে বিক্রি করবে। এরা দলটাই সন্ত্রাসবাদের দল, দলটাই চোরের দল। কিছুদিন আগে দেখেছিলেন বিজেপি নেত্রীরা বাচ্চা চুরি করছে হাসপাতাল থেকে, কিছুদিন আগে দেখেছিলেন বিজেপি নেতৃত্বরা অ্যাম্বুলেন্স চুরি করছে, কিছুদিন আগে দেখেছিলেন পোল্ট্রি মুরগি চুরি করছে, কিছুদিন আগে দেখেছিলেন ঘরের চাল দেওয়ার নাম করে, ঘরের পাকা ঘর দেওয়ার নাম করে টাকা চুরি করছে। আবার কিছুদিন আগে দেখেছেন ফেসবুক, টুইটার, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, খবরের মাধ্যমে বিজেপির নেতৃত্বরা সাবান কেলেঙ্কারি করছে। অর্থাৎ এই দলটাই কেলেঙ্কারির দল। ক্ষমতায় না আসতে যাদের এত কেলেঙ্কারি, ক্ষমতায় না আসতে যেসব ভাত চুরি করছে, এরা ক্ষমতায় আসলে করবে কি? একবার ভেবে দেখেছেন? এরা কিনা পশ্চিম বাংলায় ভার্চুয়াল সভা করে, এরা কিনা পশ্চিম বাংলায় এসে বড় বড় কথা বলে। করোনার সময় অমিত শাহকে দেখা গেল না, করোনার সময় 18 জন এমপি কে বাংলার থেকে নির্বাচিত করে দিল্লিতে পাঠানো হয়েছে, সেই একটা এমপি কে দেখা গেল না। অথচ করোনার লকডাউন
শেষ হতে অমিত শাহ গদগদ বুকে বাংলায় ভার্চুয়াল সভা করতে এলেন। বললেন কিসের সভা? না তো 2021 সালের নির্বাচনী সভা বাংলায় হবে, ভার্চুয়াল সভার মাধ্যমে নাকি 70 লক্ষ মানুষ সেই ভার্চুয়াল সভা শুনবে। তার খরচ কত? 170 কোটি টাকা। বলি দাদা, টাকাটা আপনার বাবার। যে টাকাটা খরচ করলেন, আজকে পরিযায়ী শ্রমিকরা রাস্তায় হেঁটে বাড়ি ফিরছে, আজকে পরিযায়ী শ্রমিকরা কাজ হারিয়ে ঘরের বেরোজগার বসে রয়েছে, আজকে পরিযায়ী শ্রমিকদের ঘরে চাল নেই। এই 170 কোটি টাকা খরচ করে তাদের ঘরে খাবারটা পৌঁছানো যেত, তাদেরকে খাবারটা দেওয়া যেত। তিনি ভার্চুয়াল সভা করে প্রথমেই কি বললেন? বললেন আপনারা যদি বাংলাতে আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসেন, তাহলে আগামী দিনে বাংলায় আয়ুষ্মান ভব প্রকল্প হবে। বলি দাদা, যে 6টা রাজ্যে বিজেপি রয়েছে তাতে কি আয়ুষ্মান ভব প্রকল্প রয়েছে? এখানে স্বাস্থ্য সাথী চলে, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া স্বাস্থ্যের কার্ড নিয়ে মানুষরা সুবিধা ভোগ করছে। তিনি বললেন যদি আপনারা পশ্চিম বাংলার মানুষ বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসেন, তবে আমরা পশ্চিম বাংলাটাকে সোনায় মুড়ে দেব, সোনার করে দেব। বলি দিলীপ ঘোষের গরুর দুধ থেকে যে সোনা বেরোয়, ওই সোনা দিয়ে বাংলা গড়ার স্বপ্ন অমিত শাহ আপনাকে দেখতে হবে না। বাংলাটাকে চালানোর জন্য কোনো গুজরাটিকে দরকার হবে না, বাংলাকে চালানোর জন্য কৈলাস বিজয়বর্গীকে দরকার হবে না, অমিত শাহকে দরকার হবে না, মোদীকে দরকার হবে না। বাংলা বাঙালিরা চালাবে, বাংলা বাংলার মতো চলবে। কোন নন বেঙ্গলিরা এসে বাংলার মাথার উপরে ছড়ি ঘোরাবে, বাংলা এটা কোনোদিনও বরদাস্ত করেনি, বাংলা বরদাস্ত করবে না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় আসার আগে বিজেপি সরকার অর্থাৎ অটল বিহারী বাজপেয়ীর সরকারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুমুল বাদ অনুবাদ চলেছে শুধু বাংলার উন্নয়নকে নিয়ে। কোথায় ছিল তখন এদের প্রতিনিধিরা? কই বাংলা থেকে তো একটা আন্দোলনও তাদেরকে করতে দেখা যায়নি। যখন হারমাদ বাহিনীর দল, সিপিএম এর দল রুদ্র দাপট নিয়ে পশ্চিম বাংলার মানুষকে বিষ্ঠিত করছে, লুণ্ঠিত করছে, তখন কোথায় ছিল দিলীপ ঘোষ? কোথায় ছিল কৈলাস বিজয়বর্গী? কোথায় ছিল এরা? একটা মানুষ প্রতিবাদ করেনি। সেদিন প্রতিবাদে গর্জে উঠেছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অগণিত মানুষকে নিয়ে পশ্চিম বাংলার রাজপথে লড়াই করেছে, আন্দোলন করেছে, গুলি খেয়েছে, রক্তাক্ত হয়েছে, শরীরের হাড় ভেঙেছে। সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে কথা দিয়েছিলেন, পশ্চিম বাংলায় যদি ক্ষমতায় কোনোদিন আসতে পারে, পশ্চিম বাংলার প্রতিটা মানুষকে উন্নয়ন দেবে, প্রতিটা মানুষের ঘরে ঘরে আশীর্বাদ স্বরূপ প্রকল্প পৌঁছে দেবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 9 বছরে প্রতিটা ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে দিয়েছেন। এমন কোন পরিবার দেখাতে পারবেন না যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপকার পৌঁছয়নি। এমন কোন পরিবার নেই যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া 2 টাকা কেজি চাল পৌঁছায়নি। এমন কোন পরিবার দেখাতে পারবেন না, এমন কোন মেয়েকে দেখাতে পারবেন না যে কন্যাশ্রী পায়নি, মমতা বন্দ্যোপাধ্যায়ের রূপশ্রী পায়নি। এমন কোন মানুষ দেখাতে পারবেন না যে খাদ্য সাথীর আওতায় আসেনি। এ হলো মমতা। বিশ্বাস রাখুন মমতাতে, আস্থা রাখুন মমতাতে, ভরসা করুন মমতাকে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দেয় সে কথা রাখে। বামকে গণকবর দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম কথা রেখেছিলেন জনগণের দ্বারা নির্বাচিত হয়ে। আবারও মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে বলেছেন 2021 সালে যদি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকে, 2021 সালে যদি পশ্চিম বাংলার মানুষ, অগণিত মানুষ ভোটাধিকারের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় নিয়ে আসে, তাহলে আজীবন ফ্রি রেশন প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দেবে। কিছুদিন আগে দেখছিলাম এই নাজিরপুরের জায়গায় দাঁড়িয়ে 15 জন লোক মিলে সভা করছিল। তাদের মুখের বাণী একদম দিলীপ ঘোষের মতো কুরুচিকর। দিলীপ ঘোষ যেমন মুখ খুললেই নোংরা কথা বলে, দিলীপ ঘোষ মাইকে বক্তব্য দিচ্ছে মানেই নোংরা বলবে। কিছুদিন আগে দিলীপ ঘোষ বলেছেন যারা পুলিশ আছে, যারা এই করোনার সময়ে নিজেদের জীবনকে বিপন্ন করে আমাদেরকে পরিষেবা দিচ্ছে, সেই পুলিশদের সন্তানদেরকে নাকি পরিযায়ী শ্রমিক করবে, তাদেরকে দিয়ে নাকি জুতো চাটাবে, তাদেরকে নাকি বিভিন্ন জায়গায় পোস্টিং করে পানিশমেন্ট দিয়ে বউয়ের মুখ দেখতে দেবে না। এই হচ্ছে দিলীপ ঘোষ। এ নাকি বলে মুখ্যমন্ত্রী হবে, এ নাকি বাংলা চালাবে, এ নাকি বাংলার ক্ষমতায় আসলে পশ্চিম বাংলার মানুষকে ভালো রাখবে, ভালোবাসবে। বলি দাদা,
যারা আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিনে দুপুরে বেগম বেগম বলে গাল দেন, যারা দিনে দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পিন্ডি চটকান, যারা দিনে দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুৎসা করেন, যদি তাদের দিকে তাকিয়ে দেখা যায়, তাদের পেটটা টিপে দেখা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া 2 টাকা কেজি দরের চালের ভাতকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সবুজ সাথী সাইকেল চড়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া কন্যাশ্রীর টাকা নিয়ে মোবাইল কিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিনে দুপুরে শ্রাদ্ধ করেন ওই বিজেপি নামক দলটা, ওই হারমাদ বাহিনী সিপিএম না লজ্জা করে না? বলি লজ্জা করুন, কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের খাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পড়ছেন, মামাটি মানুষ সরকারকে দিনে দুপুরে 3 বেলা গাল দিচ্ছেন। বলি লজ্জাটা লাগা উচিত, বাঙালি হয়ে লজ্জা করুন। আজকে মোদি কিনা বাংলায় নির্বাচন করতে আসবে, মোদি কিনা আগামী দিনে বিজেপি হয়ে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবে বাংলায়। আগে ঠিক করে নিন নরেন্দ্র দামোদর দাস মোদি, আগে ঠিক করে নিন কৈলাস বিজয়বর্গী, আগে ঠিক করে নিন ওই কাফরাপাড়ার কাঁচা ছেলেটা, যে কাঁচা ছেলেটা নাকি তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় ম্যান ছিল। একটা ছোট্ট গল্প বলে শেষ করব। একটা আপেল গাছ ছিল, সেই আপেল গাছে প্রচুর আপেল ধরেছিল। একটা বানর সেই আপেল গাছে বাস করত, তো আপেল খেত এবং শান্তিতে দিন কাটাতো। একদিন অচৈতন্য অবস্থায় বানর আপেল গাছ থেকে পড়ে গেল, পড়ে যাওয়ার পরে তার মাজা ভেঙে গেল। মাজা ভাঙার পরে সে আর আপেল গাছে উঠতে পারে না, আপেলও খেতে পারে না, তখন গাছের নিচে বসে থাকে। সবাই যখন রাস্তা দিয়ে যায় তাকে জিজ্ঞাসা করে, ও বানর তুমি নিচে বসে আছো কেন? আপেল গাছে ওটা আপেল তো আছে, আপেল খাও। বলে ও আপেল পচা আপেল, ও আপেল গন্ধ আপেল, ও আপেল কেউ খায় নাকি? তা মুকুল রায়ের অবস্থা ঠিক সেই রকম হয়েছে ভাই বন্ধুরা। যতদিন তৃণমূল কংগ্রেসে ছিল, ততদিন তৃণমূল কংগ্রেসের চাণক্য ছিল। যেদিন তৃণমূল কংগ্রেস তাকে বহিষ্কার করেছে, যেদিন তৃণমূল কংগ্রেস থেকে তাকে নির্বাসিত করা হয়েছে, সেদিন থেকে মুকুল রায়ের অবস্থা ওই মাজা ভাঙা বানরের মতো হয়ে গেছে, যার আয় নেই ব্যয় নেই। এখন মুকুল রায় আর মুকুল রায় নয়, মুকুল বাবু হয়ে গেছে। বলি ও মুকুল পচা মুকুল, ও মুকুল গন্ধ মুকুল, ও মুকুলে পুজো হয় না, ও মুকুলে ফুল ধরে না। তাই আগামী দিনে বাংলার নির্বাচনে ও মুকুল কাজে লাগবে না। মানুষ বিশ্বাস করে 18 জন এমপিকে পাঠিয়েছিল দিল্লিতে, কোথায় গেল তারা? উত্তর চাইছে, জবাব দিতে হবে বাংলার মানুষকে, জবাব চাই তারা। এসি ঘরে বসে বইয়ের উকুন বাছার জন্য দিল্লিতে পাঠায়নি, এসি ঘরে বসে বইয়ের ফেসিয়াল করার জন্য দিল্লিতে তাদেরকে পাঠায়নি। আজকে দেখুন মহুয়া মৈত্রকে, আজকে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আজকে দেখুন দেবকে, আজকে দেখুন মিমি চক্রবর্তীকে, যে করোনার সময়ে লকডাউনের সময়ে প্রতিটা জায়গায় পৌঁছে গিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করছে, মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিচ্ছে। মানুষ তো এইটুকু চায়। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটাকে শক্ত করুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটাকে বলিষ্ঠ করুন। 2021 সালের নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল পরিমাণ আসন আবার দিয়ে পশ্চিম বাংলার ক্ষমতায় আনুন। মমতা বন্দ্যোপাধ্যায় যে 68টি প্রকল্প করেছে, আরো বেশি বেশি প্রকল্প করে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের দুহাত ভরিয়ে দেবে, আপনাদের ঘর ভরিয়ে দেবে, এটুকু কথা দিতে পারি। আজকে নারী শক্তির জয় হচ্ছে, আজকে রাজ্যে থেকে শুরু করে আমাদের বুথ স্তর পর্যন্ত মেয়েরা প্রতিনিধিত্ব করছে, মেয়েরা ভোটে দাঁড়াচ্ছে। যাকে একদিন অবলা বলে আখ্যায়িত করা হতো, আজ তারা সবলা হয়েছে আনন্দধারার মাধ্যমে, আজ তাদের আইডেন্টিটি হয়েছে আনন্দধারার মাধ্যমে, স্বাস্থ্যসাথীর মাধ্যমে তাদের পরিবারের সম্মান পাচ্ছে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বলি, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে প্রতিটা বুথে বুথে পৌঁছে যান। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলো মানুষকে বোঝান। মানুষ যেভাবে তৃণমূল কংগ্রেসে আবার ফিরে আসছে, তৃণমূল কংগ্রেসে যেভাবে আস্থা রাখছে, আগামী দিনে আমাদের জয় নিশ্চয়। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আমার অসিত কাকুকে অসংখ্য ধন্যবাদ। তারা মতুয়া সম্প্রদায়ের একটা ডঙ্কা টিম নিয়ে এসেছে। মতুয়া সম্প্রদায় নিয়ে শুধু একটা কথাই বলবো, কিছুদিন আগে যে অপমান, যে লাঞ্ছনা, যে বঞ্চনা, যে গঞ্জনা তাদেরকে সহ্য করতে হয়েছে মতুয়া সম্প্রদায়কে, মানুষ তার জবাব দেবে। রাম মন্দিরের ভিত্তি প্রস্থাপনের দিন, সেদিন মতুয়া বাড়ির জল, মাটি সমস্ত কিছু ঘুরিয়ে দেওয়া হয়েছিল। সেদিনকে অপমান করে দলিত সম্প্রদায়ের মানুষকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে
আজ দলিত সম্প্রদায়ের সমস্ত মানুষ, এসসি এসসি ওবিসি থেকে শুরু করে সবাই, আমি নিজে দলিত সম্প্রদায়ের মেয়ে, আমি ওবিসি সম্প্রদায়ের মেয়ে, আমি পোষ্য কাপালি সম্প্রদায়ের মেয়ে, আমারও গায়ে